বলেছেন ছাঁটাই পরীক্ষা। আপনি কিন্তু আসলে 200 জন বা 250 জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি 36তম বিসিএস পরীক্ষা দেন, সেই পরীক্ষায় যদি 2.5 লাখ পরীক্ষার্থী থাকে, আর যদি প্রিলিমিনারিতে 15,000 কোয়ালিফাইড হয়, তাহলে 2,35,000কে আপনি পেছনে ফেলে আসতে হবে, ঠিক কিনা? অর্থাৎ আপনি যদি 15,000তম হতে চান, তাহলে 2,35,000 পরীক্ষার্থীর চেয়ে আপনাকে ভালো করতে হবে। তাহলে আপনি বুঝে নিন যে আপনার প্রস্তুতিটা কেমন হতে হবে। খুব হতাশ হয়ে গেছে নিশ্চয় সবাই যে 8 লাখ পরীক্ষার্থী, সেখানে 2,35,000 চেয়ে আমাকে ভালো হতে হবে। খুব কঠিন কাজ। আসলে খুব কঠিন কাজ না। আমার কাছে মনে হয় যে এখন প্রিলিমিনারি কত, 200 মার্ক মনে হয় নাকি? 200 মার্ক। তো আমি যখন এই ধরনের সেমিনারে কথা বলতাম বা ক্লাসে কথা বলতাম, তখন বলতাম যে আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে 100 জন। সে 100 জন হচ্ছে মানে বিসিএস পরীক্ষায় প্রশ্নে থাকা 100টি প্রশ্ন। কথাটা বুঝতে পারলাম? 100টি প্রশ্নকে যদি আমি ঠেকাতে পারি, তাহলে আমি কিন্তু কোয়ালিফাইড। আমাকে 2,35,000-এর সাথে যুদ্ধ করতে হবে না। আর আপনাদের সময় তাহলে সেটা হয়তো প্রতিদ্বন্দ্বী 200। 200 প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমার যেটা বিশ্বাস, আপনারা যেখানে এখানে সবাই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিশ্চয়ই কলেজে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারা ন্যূনতম পক্ষে আমার এখন বিশ্বাস, আপনারা যদি এখনো বিসিএস পরীক্ষা দেন, এই মুহূর্তে যদি বিসিএস পরীক্ষার প্রশ্ন এখানে সাপ্লাই দেওয়া হয়, আপনারা সবাই 100-এর উপরে নাম্বার পাবেন। পাবেন না? 100-এর উপরে নাম্বার পাবেন। এরপরে আপনারা যদি এটার পিছনে 6 মাস বা 3 মাস সময় দেন, তাহলে দেখবেন যে আপনি 60% নাম্বার পাচ্ছেন। প্রিলিমিনারি পরীক্ষার বিসিএস পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। বলে কিভাবে? সেটা হচ্ছে আপনার আশেপাশে আপনার চেয়ে অনেক মেধাবী আছে, অনেক মেধাবী আপনার চেয়ে আছে, কিন্তু আপনি মানে খুব একটা অজানা কারণে তারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিভাবে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, কি পড়তে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর আপনি যদি মানে একটা সিক্রেট পলিসি অবলম্বন করে সে যেটা আপনি জেনে ফেলতে পারেন, যেটা বিসিএস কনফিডেন্স মানে প্রোভাইড করে থাকে, আপনি যদি ওই জিনিসটা ধরে ফেলতে পারেন, তাহলে আপনি আপনার চেয়ে অনেক গুণ মেধাবী স্টুডেন্ট যারা আপনার চেয়ে অনেক ভালো করতে পারে ক্যারিয়ারে, তাদেরকে আপনি পেছনে ফেলে দিতে পারবেন। এমন হতে পারে যে এসএসসিতে আপনার চেয়ে ভালো রেজাল্ট করেছে, এইচএসসিতে আপনার চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে দুইটাই মানে অনার্স মাস্টার্স দুইটাতেই ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কিন্তু আপনি হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে সেকেন্ড ক্লাস মানে কোনোভাবেই পাশ করেছেন, ইউনিভার্সিটি লাইফে সারাদিন আড্ডা দিয়ে ঘুরে বেরিয়েছেন, কিন্তু আপনি তাকে পেছনে ফেলে দিতে পারেন। এই যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। আপনি হুট করে মাথার ভিতরে এই ধরনের বিষয় ঢুকিয়ে বসে থাকলে হবে না যে ও তো বুয়েটে পড়াশোনা করেছে, ও তো ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পড়াশোনা করেছে, ও আমার চেয়ে অনেক মেধাবী, আর আমি তো ওই মানে ঢাকা কলেজে হিস্ট্রিতে পড়েছি, বাংলায় পড়েছি, আমার দ্বারা কি সম্ভব? আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে দুই একটা কথা বলবো, আপনারা বিষয়গুলো চাইলে টুকিয়ে রাখতে পারেন। আমি ক্লাসে কিছু কথা বলতাম, এখন আগের মতো আর ওভাবে কথা বলি না। এইভাবে মানে এত ইয়াং ম্যানকে কাছে পাওয়া আমার পক্ষে সম্ভব না আসলে। তো আরেকটা ভুল পারসেপশন আমাদের মধ্যে মানে তারা করে বেড়ায় অনেকের মধ্যেই। আমরা মনে করি যে যেমন এখনো অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয়, যেমন খুব আমি আমার ইউনিভার্সিটিরই আমার জুনিয়র এক ছেলে, সে প্রায় স্ট্যাটাস দেয় যে মানে টাকা নেই তাই চাকরি নেই, বা এই টাইপের বিভিন্ন ধরনের কথা বলে বেড়ায়। ছেলেটা খুবই মেধাবী, সে অনারেবল প্রাইম মিনিস্টারের কাছ থেকে সে মানে মেডেল নিয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স দুইটাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। দুর্ভাগ্যক্রমে হয়তো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেনি। তো আমি আমার এটা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের কনসেপশন নিয়ে আমি আমার জানা মতো, আমি তো 4টা বিসিএস পরীক্ষা দিয়েছি, আপনাদেরকে বলেছি 3টাতে কোয়ালিফাইড হয়েছে, 1টাতে বাইবা দিইনি। আমার জানা মতে এখন পর্যন্ত আমি কাউকে চিনি না। আমি আমার সময়ে যখন আমি বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম বা এর পরবর্তীতে বিভিন্ন জনকে পড়াচ্ছিলাম, বা অনেকের সাথে আমার পরিচয় আছে, আমার জানা মতো এখন পর্যন্ত বাংলাদেশে বিসিএস এ টাকা পয়সা দিয়ে কাউকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে এদের আমার জানা নেই। আমি জানি না, অন্তত আমার জানা নেই, হয় কিনা আমি জানি না, আমি মানে ইয়ে করতে পারি না, কিন্তু আমি আমার জানা মতো আমি তো ক্যাডার কমপক্ষে ধরেন
হাজার খানেক ক্যাডারকে তো চিনি, যাদের সাথে যেটা বলছিলাম যে এরপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যাদের মাথায় আছে যে আমি বাংলাদেশে এখন তো সাব ইন্সপেক্টরের চাকরির জন্য যদি কেউ ঘুষ দিতে চায়, চাকরি পাবো হয় কিনা আমি জানি না, তাহলে আপনাদের ভিতরে অনেকে হয়তো হইতে চাইবেন যে সাব ইন্সপেক্টর হয়ে খারাপ কি, 10 লাখ টাকা ঘুষ দিতে চাইলে কেউ চাইলে হয়তো যোগাযোগ করবেন আপনি। বা আপনাকে যদি বলে এখন কেউ যে আপনি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের আপনি লেকচারার হবেন কলেজের ক্যাডার সার্ভিসে, তাহলে আপনি কিন্তু আপনাকে যদি আমি এখন অফার দিই যে আমার একটা কানেকশন আছে, আমার নাই এমনি বলছি, কানেকশন আছে, আপনি যদি আমাকে 10 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন, তাহলে আমি আপনাকে একটা ক্যাডার পাইয়ে দিতে পারি, তাহলে আপনাদের ভিতর অনেকেই হয়তো উৎসাহিত হবেন, বাবার সাথে বাড়িতে গিয়ে ঝগড়া করতে পারেন, বা বাবার যদি সামর্থ্য থাকে আপনার বাবা আপনাকে দিতেও পারেন। তো আমি যে কথাটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে আপনারা অনেকে আছেন টিউশনি করেন, অনেকেই আছেন এখানে, বিশেষ করে ছেলেদের মধ্যে অনেকেই, ইদানিং মেয়েরাও অনেক টিউশনি করে। তো আপনি টিউশনি করে কত টাকা আয় করেন? আপনি মাসে সর্বোচ্চ 20,000 টাকা আয় করেন, 20-30,000 টাকা, বা কেউ কেউ 10-12,000 টাকা, 5-6,000 টাকাও আয় করে। আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা করে আয় করেন, আপনি বছরে কত ইনকাম করবেন? 20,000 টাকা করে খুব সম্ভবত 2,40,000 টাকা হয় নাকি? 2,40,000 টাকা। আপনি যদি 3 বছর টিউশনি করেন কত টাকা আয় করবেন? 7,20,000 বা এই টাইপের কিছু নাকি? তাহলে আপনি ধরে নেন যে আপনি টিউশনিটা করবেন না। আমি জানি এখন বাংলাদেশের অনেকের অর্থনৈতিক অবস্থা সলভেন্ট, আবার অনেকের আছে একটু সমস্যা আছে পরিবারে, তারা টিউশনি হয়তো কমাই দিতে পারেন। অনেকে টিউশনি করে কিন্তু ক্ষতি হয়, আমি দেখেছি। মানে ওই এটা এত মানে ব্যস্ত থাকে এসব নিয়ে, তারা অনেকে আবার বলে বেড়ায় যে টিউশনি থেকে মানে অনেক কিছু শেখা যায়, এগুলো কাজে লাগে। আসলে বিসিএস জিনিসটা অনেক, আমার ওই যে ভাই বলেছেন, অনেক বেশি প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপনি ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য বা সেকেন্ড হওয়ার জন্য যে পড়াশোনাটাকে একজন করেছে, সে অনেকেই আমার পরিচয় আছে, তারা এখন কোনো চাকরি বাকরি পায়নি, এমফিল করছে, পিএইচডি করছে। কিন্তু আপনি ওই রিপোর্ট যদি আপনি দেন, তাহলে বিসিএস এর যে কোনো একটা আপনার চাকরি হবে, এটা আমি শিওর। ঠিক আছে, আপনার মেধাটা যে পর্যায়ে থাক না কেন। তো আমি বলবো যে আপনি এই যে কথাটা বললাম যে আপনি 7.5 লাখ টাকা আপনি 3 বছরে ইনকাম না করে, আপনি যদি আপনার ওই সময়টাকে আপনি 3 বছর ধরে যদি প্রতিদিন 10-12 ঘন্টা করে বিসিএস এর জন্য পড়াশোনা করেন, আপনার বিসিএস এর চাকরি যে হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আপনি যে লেভেলেই থাকুন না কেন। এরপর দেখেন, আপনি 10 লক্ষ টাকা আপনি ঘুষ দিতে চাকরি পেলেন, বা 20 লক্ষ টাকা, যেমন ধরুন আমি যে চাকরিটা পেয়েছি, একজন সাব ইন্সপেক্টরের চাকরি করে, সে যদি কেউ পায় কিনা আমি জানি না, ধরলাম যে সে হয়তো 10 লক্ষ টাকা দিয়ে একজনে, আমরা সাপোজ এক্স নামে কোনো একটা ব্যক্তি পেল একটা চাকরি, আপনি সে চাকরি করে সাব ইন্সপেক্টরের আমার চেয়ে অনেক নিম্ন পদে, মানে আমি এক সময় সচিব হব, সে হয়তো থানার ওসি হবে। তো এরপরে সে সারা জীবন যা ইনকাম করবে, আমরা যদি রিলিজিয়ন মানে ওই দেখি, কনটেক্সটে দেখি, তাহলে তার সারা জীবনের চাকরি, আয়, তার পুত্র কন্যা সবাইকে, এই যে স্ত্রী সবাইকে যে লালন পালন করা, সবকিছুই কিন্তু এক প্রকার অবৈধ। তার সে প্রতি মাসে যে টাকাটা সরকারিভাবেই পাবে, এই টাকাটা কিন্তু আসলে এই চাকরিটা পাওয়ার কথা ছিল আরেকজনের, সে হয়তো অবৈধভাবেই মানে চাকরিটা আদায় করেছে। তাহলে তার সারা জীবন একটা পাপের বোঝা তাকে বহন করতে হবে। আর আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে এই চাকরিটা অর্জন করেন, তাহলে সেটা কিন্তু সুফল আপনি সারা জীবন ভোগ করবেন। এরপরে আরো অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। যেমন ধরেন আমি যে জেলায় আছি, আমি ধরেন এই মাসে আমি ডাক্তারের কাছে গিয়েছি 2 বার। আমার যত টেস্ট, ঔষধ সব কিন্তু ডাক্তার দিয়ে দিয়েছে। ওষুধ কোম্পানির ওই যে মেডিকেল প্রমোশন অফিসার, ওদেরকে ডেকে বলে দিয়েছে যে স্যারের কি ওষুধ লাগবে, প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছে, আমার ওষুধগুলো আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর আমার ডায়াগনোসিস সেন্টার আমি টেস্ট করেছি, আমার থেকে পয়সা নেয়নি, আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য, ডাক্তারকে ফি দিতে চেষ্টা করেছি, ডাক্তার আমার ফি নেয়নি। তো দেখেন, এটা কিন্তু আমার মানে আমি সম্মান যেমন পেলাম, আবার আমি আর্থিকভাবেও কিন্তু লাভবান হলাম। তো এইসব বিষয় তো আছে। তো আর এই যে বললাম যে আমি গত কয়েকদিন আগে আমাদের বন্ধু বান্ধবের হিসাব করে দেখছিলাম
যেমন ধরেন আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে যাব 2042-তে, 42 বা 3-তে সরকার যদি আরেক বছর বাড়ায়, কারণ আমাদের মানে গড় আয়ু বাড়ছে। তো আমি হিসেব করে দেখি তখন যদি আমি সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি হই, তখন আমার বেসিক যেটা হবে সেটা 7 লাখের উপরে হবে। মানে আমার বেসিকটা হবে 7 লাখের উপরে। এখন যে তারা সেক্রেটারি লেভেলের অফিসার 55 পোস্ট আছে প্রায়। তো এই পোস্টে যারা এখন আছে তারা প্রায় 1 লাখ, মানে অ্যারাউন্ড 1 লাখ তাদের বেসিক। আর সব কিছু মিলিয়ে আর অনেক বেশি, সব কিছু মিলিয়ে হয়তো তারা এখন 1,60,000 বা 50 বা এই টাইপের পাবে। তো আমি ধরেন এটা আমাদের সময়, যেমন আমি এখন 2015-এ, এর মধ্যে আমি ধরেন 5টা ইয়ে পাবো, পে স্কেল পাবো। যদি এইভাবে চলতে থাকে, তো আমি একটু হিসাব করে দেখি যদি প্রতি বছর 70% করে বাড়ে, তাহলে আমি যখন চাকরি থেকে রিটায়ারমেন্টে যাব তখন আমার বেসিক হয়ে যাবে 7 লক্ষ টাকা, আর আমি সর্বসাকুল্যে বেতন পাবো তখন 12 লাখ প্রায়। আপনি চিন্তা করে দেখেন, মানে আপনারা মানে খুব আপনারা যদি এই সার্ভিসে আসেন তাহলে আপনি কি পাবেন এবার চিন্তা করে দেখেন। মানে আপনি যে এক সময় কোটিপতি হয়ে যাবেন। আমাদের দেশ কিন্তু অনেক ডেভেলপ করছে। আমরা কয়েকদিন আগে জেনেছি বিশ্ব ব্যাংকের একটা জাজমেন্টে যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে হয়েছি। তো আমাদের সুযোগ সুবিধা অনেক বেড়েছে, বেসরকারি খাত অনেক ডেভেলপ করেছে, সরকারি খাত এখন আগের মতো নেই, অনেক সুযোগ সুবিধা অনেক দিক থেকে বেড়েছে। যেমন ধরেন এই মাসে আমি মোবাইল কোড করে বিল পেয়েছি 25,000 টাকা। আমি আমাদের এখন আমার মানে আমি 3টা ইনক্রিমেন্ট পেয়েছি, আমার বেতন হচ্ছে এখন 20,000 সামথিং সব কিছু মিলে। তো আমি 5,000 টাকা আমার জিপিএ পান, এটি কেটে রেখে দিই, 15,000 টাকার মতো পাই। তো এটা একজন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো উৎসাহিত করতে পারে বলে যে 15,000 টাকা দিয়ে কি এখন লাইফ লিড করা যায় কিনা। কথাটা যে কথাটা বলছিলাম, আর আরেকটা কথা আমি বলে শেষ করব, বেশি সময় নিব না। সেটা হচ্ছে আপনারা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, এক একজনের মেধা, যোগ্যতা, দক্ষতা এক এক রকম হতে পারে। কারণ প্রত্যেক ব্যক্তি আসলে নিজের মতো, পৃথিবীতে ডুপ্লিকেট দুটো মানুষ হয় না। যারা টুইন হয় তারা চেহারায় টুইন হয়, কিন্তু তাদের যোগ্যতা বা আচার আচরণ স্বভাব ভিন্ন হতে পারে। তো আপনাদের প্রথম কথা হচ্ছে যে ওই আমি সক্রেটিসের কথাটাই বলবো যে নো দাইসেলফ। আপনি নিজেকে বুঝতে চেষ্টা করবেন। কোচিং সেন্টারে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যেমন অনেকের মধ্যে নিজের যোগ্যতাটা কোন জায়গায় আছে সেটা আপনি জাজমেন্ট করার একটা সুযোগ পাবেন আপনি। আবার জাজমেন্ট তো করবেনই, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক যেমন আজকে যে আপনি একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত হওয়ার পরেই কিন্তু আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন, বা অভিজ্ঞ যারা আছে তাদের কথাটা শুনতে পাচ্ছেন, না হলে কিন্তু পেতেন না। তো এই সুযোগটা আপনি পাবেন, পড়াশোনার গাইডলাইন ইয়ে করবে। কিন্তু আপনার যে অবস্থান, যেমন ধরেন আপনি হতে পারে যে আপনি ভালো, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা করছেন, কিন্তু এমন একটা বিষয় আপনার থাকতে পারে যে আপনি সেটা ভালো বোঝেন না। হতে পারে যে আপনি ফাঁকি দিয়ে এসেছেন, স্টুডেন্ট লাইফে এটা হতে পারে, অস্বাভাবিক না। যেমন আমার যেটা ছিল, আমি ইংলিশ গ্রামার আমার ভুল হতো, ভয়েস ন্যারেশনের কথা শুনলে আমার ভয় লাগতো। এটা আমি যখন বিশেষের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন। কিন্তু আমার আরেকটা গুণ ছিল, সেটা হচ্ছে যে আমি ক্লাস 3-4 যখন পড়ি তখন থেকে আমি ফ্রি হ্যান্ডে ইংলিশ লিখতাম। তো আমি জানতাম না আসলে যে আমার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ট্রান্সলেশন করছি, আমি গ্রামার জানি না, কিন্তু আমার ট্রান্সলেশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। এটা আমার হয়। তো এখন আপনি যদি পিওর গ্রামারের পরীক্ষা দিতে চান, আপনি যদি 5টা ভয়েস বা ন্যারেশন কারেক্ট করতে চান, সেটা কিন্তু ফ্রি হ্যান্ডে আর হবে না, ঠিক আছে? সেটা আপনাকে গ্রামারটা জেনেই আনসারটা করতে হবে। হয়তো আপনি একটা অ্যাসে লিখতেছেন 20 পৃষ্ঠা, ওখানে হয়তো আপনি লিখে চলে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু স্পেসিফিক কিছু বিষয়ে
আপনাকে ওই প্রস্তুতিটা ওভাবেই থাকতে হবে। যেমন আমার মনে আছে, আমি মানে ইন্টারমিডিয়েটের পরে আমি ইচ্ছে করেই সায়েন্স ছেড়ে দিই আর কি। আমার কাছে মনে হয়েছিল আমি ওই সব শালাই কবি হতে চাই, যে বললেন, আমার কবি হওয়ার শখ ছিল, আমিও শালা ছিলাম। তো আমার আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, যেদিন আমার ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা, তার আগের দিন রাতে 1:30 পর্যন্ত বসে বসে আমি কবিতা লিখছি। এবং তখন আমার ইন্টারমিডিয়েট রেজাল্টটা খুবই খারাপ হলো। খারাপ হওয়ার পরে আমি বললাম যে মানে আমার দ্বারা আর এসব হবে না। এবং আমি মনে মনে চিন্তা করতাম, আচ্ছা মানে যে বাংলাদেশে যে বাংলা সাবান তৈরি করে, হুইল সাবান তৈরি করে, তারা কি ফিজিক্স কেমিস্ট্রি থেকে পাশ করা কোনো সায়েন্টিস্ট? তখন আমার কাছে মনে হতো যে না, বাংলা সাবান যেখানে বানায় সে হয়তো ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করে নাই। বা গ্লুকোজের ফ্যাক্টরিতে কোনো কেমিস্ট ভালো কোনো কোম্পানিতে থাকতে পারে, নর্মাল কোনো কোম্পানিতে হয়তো নাই। তো আমি চিন্তা করতাম যে আমি যদি কবিতা পড়ি, সাহিত্যিক হই, তাহলে কোথাও মঞ্চে দাঁড়িয়ে দুটো কবিতা বলতে পারলে তাহলে আমি হাততালি পাবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাহলে আমি আর ফিজিক্স কেমিস্ট্রি হয়ে লাভ কি? আমি ফিজিক্স কেমিস্ট্রি হয়ে লাভ কি? তাহলে আমি কবি সাহিত্যিক হবো। তো সেই চিন্তা থেকে আমি কি করলাম, হঠাৎ করে ইন্টারমিডিয়েটের পরে আমি আর কোথাও পরীক্ষায় দিলাম না। আমি বললাম যে ইউনিভার্সিটিতে বাংলায় পড়বো, কিন্তু আসলে বাংলায় পড়া হয়নি, পড়েছে ফিলোসফি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আপনার নিজের যে বুদ্ধিটা, অর্থাৎ আপনার কোথায় দুর্বলতা আছে। আমি মনে আছে আমি আমার এক বড় ভাইয়ের কাছে আমি যখন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমি বিসিএস পরীক্ষা সায়েন্সের যে সিলেবাসটা আছে এটা নিয়ে আমি এক প্রকার ওনার কাছে প্রাইভেটের মতো পড়েছি। মানে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে প্রতি সপ্তাহে 2 দিন সময় দিতে হবে, আমি আপনার কাছ থেকে নেব। ওই ভাইও পরবর্তীতে অ্যাডমিনে হয়েছে, আমার সিনিয়র, উনি 29তম পেয়েছে। ওনার হয়েছে, পরে আমার হলো 29-এ ওনার হলো, পরে 30-এ আমার হলো। তো ওনার কাছ থেকে আমি মনে হয় 10-15 দিন আমি বিসিএস এর যে সায়েন্সটা আছে সেটা আমি প্রাইভেট পড়েছি। আচ্ছা বলুন তো, আপনাদের এসএসসিতে আপনারা যে পাস করেছেন, অনেকে ভালো রেজাল্ট করছেন না আপনারা, সেই সার্টিফিকেট কি আপনাদের কোনো কাজে এসেছে? মানে এমনিতেই বলেন, হয়তো আপনি একটা ভালো কলেজে ভর্তি হতে পারছেন পরে ওইটা বেস করে। তারপরে ইন্টারমিডিয়েটে আপনি ভালো রেজাল্ট করেছেন। অনেকেই আছে যে ভালো রেজাল্টের উপর বেস করে ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হতে পারে নাই। এরপরে অনার্সেও আপনি ভালো রেজাল্ট করেছেন, এরপরে মাস্টার্সেও হয়তো ভালো রেজাল্ট করেছেন বা করেন নাই। আপনার জীবনে এখন আপনি কি করবেন, মানে একেবারে পুরাতন প্রচলিত কথা, পুরাতন কথার মধ্যে কিন্তু অনেক বড় সত্য থাকে। এটা রবীন্দ্রনাথ বলেছেন, পুরাতন কথাই সবচেয়ে বড় সত্য। যেমন সদা সত্য কথা বলবে, কথাটা খুব সহজ, কিন্তু এটা যদি আপনি বিচার বিশ্লেষণে যান, তাহলে আপনি মহাকাব্য লিখলেও এটার আসলে শেষ হবে না, মানে মাহাত্ম্যটা শেষ হবে না। তো সেই কথাটাই বলছিলাম আপনাদেরকে যে আপনি আপনার যে নিজেকে আত্মবিশ্লেষণ করে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, ওই জিনিসগুলো আপনাকে ইয়ে করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরেন আমার ইয়েতে মানে জ্যামিতিতে একটা দুর্বলতা আছে, আবার বীজগণিতের কিছু কিছু বিষয়ে দুর্বলতা আছে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে বাজার থেকে ম্যাথের যে বইটা নিয়েছিলাম, বইটা এনে আমি প্রিলিমিনারি পরীক্ষার সময় রিটেন পরীক্ষার বইটা নিয়ে আমি পুরো বইটা পড়ে ফেলেছিলাম। করে পুরো বইয়ের ভিতরে 100টির মতো জায়গায় আমি দাগ দিয়ে রেখেছিলাম। কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও মাটি কালার বা বিভিন্ন রকমের কালার দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম। এবং বইয়ের প্রথমে আমি স্টার চিহ্ন দিয়ে ওই দাগের মিনিংটা কি, সবুজ দাগে কি বোঝায়, লাল দাগে কি বোঝায়, মানচিত্রের মধ্যে যেভাবে থাকে আর কি, ওইভাবে লিখে রেখেছিলাম। তো দেখা গেল আমার বিসিএস পরীক্ষার প্রস্তুতিটা হয়ে গেছে একেবারে সহজ। আমাকে যদি কেউ বলে যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে কতক্ষণ লাগবে, তখন আমি তাকে বলতে পারতাম যে 3 ঘন্টা লাগবে প্রস্তুতি নিতে। মানে রিটেন ম্যাথের পরীক্ষার প্রস্তুতি আমার 3 ঘন্টা সম্ভব। বলে কিভাবে? আমি জানি যে ওই বিসিএস পরীক্ষার যে প্রস্তুতি, সেটার জন্য যে বইটা আছে, সে বইয়ের ভিতর 100টা ধরেন জ্যামিতি আছে 20টা, বা আর বীজগণিত আছে 20-30টা, পাটিগণিতের ভিতর 20-30টা, এভাবে আমি দাগ দিয়ে রেখেছি। এর বাইরে যা আছে বইয়ের ভিতরে আমি সবই পারি, ওগুলো আমাকে আর মানে রিভাইজ করার কোনো দরকার নেই। আমি যখন ফ্রেজ এন্ড ইডিয়ামস পড়তাম, তখন পুরো বইয়ের ভিতর 50-60টা ফ্রেজ এন্ড ইডিয়ামস দাগানো ছিল, যেগুলো আমি ভুলে যেতাম বলে মনে করতাম যে আমি দ্বিতীয়বার পড়লে আমার মনে থাকতো না। হতে পারে এটা আপনার, আগুলো আমি পারি, ওগুলো আমি পড়তাম না। ঠিক আছে? তো এইভাবে একটা প্রস্তুতি আপনার ভিতর রাখতে হবে। আপনি যদি মানে সবকিছু মিলে জগা খিচুড়ি করে ফেলেন, আর আপনাদের একটা সমস্যা হয়, যারা তারা অনেক সময় করে কি, মানে অনেক বেশি সাধারণ জ্ঞান জানবে বা এই টাইপের একটা চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকে যায়। মানে সাধারণ জ্ঞানই আপনাকে ক্যাডার করে তুলবে, নাও হতে পারে এটা। আবার অনেকে আছে যে মানে অনেক বই পড়তে থাকে হিজিবিজি করে। আর এখনো আমাকে মাঝে মধ্যে 2-1 জন যারা অনেক আগের ছিল,
আমরা যখন পড়াতাম তখন অনেক সময় অনেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসে কোচিং করতো, তো তাদের অনেকেই এখন ফোন দেয়, হঠাৎ করে বলে যে ভাইয়া ওই প্রশ্নটার আনসার কী হবে? তাই আমি বলছি 4টা অপশান বলো। তো অপশান বলছে, এবং আমি বলি যে ভাই এটা তো আমার আনসার জানা নেই। তো বলছে ভাই তাহলে এটা কোথায় পাবো? এসে আমি বলছি এটা তো বিশেষ পরীক্ষা আসবে না, তুমি কেন জিজ্ঞেস করছো? আপনি কীভাবে জানলেন? তা আমি বলছি যে ধরে নাও আসবে না, কারণ বিসিএস পরীক্ষাতে তো আমরা লাখ লাখ প্রশ্ন পড়ি, এর মধ্যে তুমি যেটা বলতেছো এটা আসার সম্ভাবনা খুবই কম। এবার বলি তো এটা কেন বলি? আমি বলি হচ্ছে যে আপনারা অনেক সময় অস্থির হয়ে যান, মুখে ফোন দেন, এই করেন, ইন্টারনেটে সার্চ দেন, এই করেন, সেই করেন, নানাজনকে ফোন দিয়ে অস্থির হয়ে যান। এভাবে দরকার নেই। আপনি মোটের উপর যখন প্রচুর পড়ে ফেলবেন, আপনার কোয়ালিটিটা এমন হয়ে যাবে যে আপনি প্রিলিমিনারি দিলে পাসই করবেন, আপনি সব পারতে হবে কোনো কথা নেই। যেমন আমি 28তম বিসিএসে আমার 42-এ খুব সম্ভবত মানে প্রিলিমিনারি দিয়ে করছিল, কিন্তু আমি আমার 70 পাইছি আমি, ধরেন আমার কি এটা কোনো কাজে আসে না। ওটার জন্য যদি আমি রিটেন পড়তাম তাহলে কাজে আসতো। তো ঠিক আছে, অনেক সময় নিয়ে ফেললাম কথা বলতে বলতে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন শেষ করেছি, মাস্টার্স প্রোগ্রাম চলছে। বিসিএস 36তম প্রিলিমিনারি ফর্ম পূরণ, পদ নির্বাচন ও সাফল্য পাওয়ার উপায় শীর্ষক সেমিনারে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কনফিডেন্স পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন সাদা মনের মানুষ হিসেবে আমি যাকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডক্টর আনিসুজ্জামান স্যার। উপস্থিত আছেন কনফিডেন্সের প্রতিষ্ঠাতা, যিনি তিল তিল করে প্রতিষ্ঠা করেছেন বিসিএস ক্যাডার অফিসারের মিলন মেলা, মরহুম লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের সহধর্মিণী জনাবা লায়ন তাসলিমা গিয়াস, যিনি আমাদের স্যারের আদর্শ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন তার সফল কার্যক্রম। আর উপস্থিত আছেন আমাদের গ্রেট মোটিভেটর, আমাদের সাফল্যের দিক নির্দেশক জনাব এম ওবায়দুল্লাহ চৌধুরী স্যার। আরও উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষক এবং আমার সহপাঠী ও বন্ধুবান্ধব। আমি কনফিডেন্সে ভর্তি হয়েছি কারণ আমি স্বপ্ন দেখি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা হব। আর এই স্বপ্নটা কিভাবে বাস্তবে পরিণত করা যায় সেটা যখন আমি বুঝতে পারলাম, আমি কনফিডেন্সে ভর্তি হলাম। এবং ভর্তি হওয়ার পরে কনফিডেন্সের অভিজ্ঞ শিক্ষক, কনফিডেন্সের জেনারেল ম্যানেজার জিয়া ভাই এর দিক নির্দেশনা, এর গ্রুপ করা, কনফিডেন্সের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি আছে, লাইব্রেরিতে পড়াশোনা করার সুযোগ থাকা, এবং জিয়া ভাইয়ের গ্রুপ করে দেওয়া, গ্রুপ লিডারদের নিয়ে কীভাবে সফলতা পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা, এবং কিছু এলিমেন্ট যদি লাগে সেগুলো প্রোভাইড করা। এছাড়া দেখা যাচ্ছে যে কনফিডেন্সে দুপুরবেলায় আমরা যখন লাইব্রেরিতে বসতাম, দুপুরের সময় মানে ক্ষুধা লাগে, অনেকে খাবার নিয়ে যান, অনেকে আমরা মেসে থাকি, আমাদের খাবারের সমস্যা হয়। ম্যাডাম নিজে উদ্যোগ নিয়ে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছে। এছাড়া কনফিডেন্সে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো সমস্যা ফেস করছি বা কোনো প্রবলেমে পড়ছি, সকল কর্মকর্তা কর্মচারীদেরকে যদি এটা বিষয়টা জানানো যায় তাহলে দেখা যাচ্ছে দ্রুততার সাথে সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। আর আমি আমার কিছু কথা বলতে চাই। আমি সবেমাত্র অনার্স শেষ করেছি, আমার মাস্টার্স প্রোগ্রাম চলছে। আমি একটা কথাই বলতে চাই, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ার পর্যন্ত খুব মানে বেখেয়ালি হিসেবে চলাফেরা করছি। আমি যখন থেকে পাবলিক লাইব্রেরিতে একদিন আসার পরে আমার শ্রদ্ধেয় একজন লেখক, তার ছবির নিচে 2টা লাইন লেখা ছিল, জ্ঞান হচ্ছে স্রোতের উজানে নৌকা ভাওয়া, থেমে গেলে পিছিয়ে যাওয়া। কথাটা যখন আমি পড়ি তখন আমি এই জিনিসটা উপলব্ধি করি। পাবলিক লাইব্রেরির ভিতরে গিয়ে যখন পড়ার একটা এনভায়রনমেন্ট দেখি তখন আমি বুঝতে পারি আসলে আমি কোথায় আছি, কিভাবে আছি, কত পিছিয়ে গিয়েছি। আমি একদিন ফেসবুকে স্ট্যাটাস পড়তে পড়তে একদিন একটা উক্তি পড়ি অ্যারিস্টটলের, যে এক সময় সময় আমি নষ্ট করেছি, এখন সময় আমাকে নষ্ট করে।
এই কথাটা আমি যখন পড়ি তখন আমি নিজে যখন উপলব্ধি করি যে অনেক সিনিয়র বড় ভাই ব্রাদার আছেন যারা একসময় বেখেয়ালির সাথে চলাফেরা করছেন, পড়াশোনা করেন না, এখন চাকরির বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে, তখন আমি চিন্তা করি আমিও তো সময় নষ্ট করতেছি, সুতরাং সময় এক সময় আমাকে নষ্ট করবে। তাই এই সব কিছু কিছু উক্তি, কিছু কিছু কথা আমাকে পড়াশোনা করার দিকে মন ফিরিয়ে আনতে অনেক সহায়তা করেছে। আসলে পড়াশোনাটা হচ্ছে একান্ত নিজের বিষয়। আমি কোচিং সেন্টারের একটা কথা বলতে চাই যে আসলে কোচিং সেন্টার পড়াশোনা করিয়ে দিবে না, যে কথাটা আমি এখানে গিয়ে বুঝতে পারতেছি। কোচিং সেন্টার হচ্ছে দিক নির্দেশক, গাইডলাইন, শর্টকাটে কিভাবে পুরা সিলেবাসটাকে বা পুরা পড়াটাকে কিভাবে কাভার করা যায়, কিভাবে টেকা যায়, সেই স্যারের কথা কিভাবে ছাঁটাই থেকে সেভ করা যায়, এই পন্থাটা অবলম্বন করছে। আর এই জন্যই হচ্ছে মানে কনফিডেন্সের কোচিং সেন্টারে গিয়ে এই সফলতাটুকু পাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে 36তম ক্যাডার হয়ে এইভাবে স্টেজে এসে আমি আমার সফলতার কথাটা যাতে বলতে পারি। সবাইকে ধন্যবাদ, শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ইসলামকে। আসুন ফ্রামগেট। ছত্রিশতম বিসিএস ফর্ম পূরণ, পদ নির্বাচন ও সাফল্য পাওয়ার উপায় শীর্ষক প্রোগ্রামে আজকে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমার সরাসরি শিক্ষক মহোদয় এবং সামনে আছেন আমার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। 3 থেকে 4 মাসের মাথায় প্রিলিমিনারি হবে, টাইমটা অনেক শর্ট। যদি কাজে লাগাতে পারেন তাহলে 36তম বিসিএসে ক্যাডার হওয়ার সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। কাজে লাগানোর কথা বললাম এই কারণে, সময়টা যদি রুটিন মাফিক কাজে লাগানো না যায় অনেক টাফ হয়ে যাবে। আমরা বাই দিস টাইম ফার্মগেট সহ বিভিন্ন ব্রাঞ্চে প্রায় 1000 ক্যান্ডিডেটকে রুটিন করে পড়ার টেবিলে বসিয়ে দিয়েছি। এই লেভেলে রুটিন করা লাগলো কেন? আমরা এখন একটা লেভেল পার করে এসেছি, তাই না? রুটিন করা লাগলো কেন আমরা আলোচনার মাঝখানে শুনবো। তবে একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে এখন আর একা একা পড়াটা খুব আগায় না। কেন একা একা পড়া আগায় না? এখন অনেক ব্যস্ততা আছে। আপনার মাথাটার যে সেলগুলো আছে, ব্রেনের সেলগুলো আছে, সেলগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনশনে আছে, বিভিন্ন কাজ করছে অলমোস্ট, তাই না? আপনি হয়তো 10% টাইম আপনার ফ্যামিলির চিন্তা করছেন, 10% টাইম প্রিয়জনের চিন্তা করছেন, 10% টাইম বিভিন্ন বিষয়ে চিন্তা করছেন, তাই না? ওইগুলো বাদ দিয়ে আপনার টেবিলে বসাটা অনেক টাফ। এই জন্য একটা রুটিন জরুরি, ঠিক আছে? আমি বলবো আপনাকে মিনিমাম 6 আওয়ার্স আগামী 3টা মাস বসে যেতে হবে। কেমনভাবে বসতে হবে একটা এক্সাম্পল করার জন্য বলছি। আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি সবাই, তাই না? এসএসসি পরীক্ষায় যেই ক্যান্ডিডেটটা টেস্টে খারাপ হয়েছে, প্রিন্সিপাল স্যার বলেছেন ওর পক্ষে এইভাবে এবছর আর সম্ভব না, ও একটা অপদার্থ হয়েছে, রাইট? সায়েন্সে পড়েছে কিন্তু স্যার বলেছে অপদার্থ। আমরা দরজা জানালা বন্ধ করে গার্জিয়ান গিয়ে প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করেছে, স্যার এইবারের মতো সুযোগ দেন, ও পাস করবে, দায়িত্ব আমার, রাইট? আমরা দরজা জানালা বন্ধ করে গার্জিয়ানের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা করেছি একদম নিরবিচ্ছিন্নভাবে 10 থেকে 12 ঘন্টা। এই 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেছি, 3 মাসে মিনিমাম 700 ঘন্টা পড়েছি। এই 700 ঘন্টা পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করেছি, কাউকে ছোট করার জন্য বলছি না, এই সার্টিফিকেট দিয়ে এ শহরে এমএলএসএস পদের চাকরি হয় না, রাইট? ইন্টারমিডিয়েট সেশনে আমরা তদ্রুপ পড়াশোনা করেছি। এইরকম একটা টেস্ট ম্যাচ যদি আবার 3 মাস খেলা যায় তাহলে কিন্তু আমাদের সবার পক্ষে বিশেষ ক্যাডার অফিসার হওয়া সম্ভব। আমরা আউটলাইন দেখাবো। আমাকে একটু হেল্প করেন, 35 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এরকম কেউ আছেন? একটু হাত তোলেন, একটু জোরে হাত তোলেন, হ্যাঁ? ডাবল হাত তুলেন না কেউ। আচ্ছা, নামান। ওনারা হেল্প করতে পারবে। চাকরির বাজারে পড়াশোনা আর একাডেমিক পড়াশোনা টোটালি ডিফারেন্ট, তাই না? প্র্যাকটিক্যাল কিছু কারণ বললে বুঝতে পারবেন। আমরা যখন একাডেমিক পড়াশোনা করেছি বা পরীক্ষা দিয়েছি, আশেপাশের ফ্রেন্ডরা আমার ওই দিনের পরীক্ষা খারাপ হলেও হেল্প করেছে, তাই না? অথবা টিচারকে বলার চেষ্টা করেছি, স্যার আমি আগের পড়াশোনা করেছি, আপনি জানেন আমি ভালো ছাত্র, আমার আজকে শরীরটা ডিস ডিস করছে, ভালো লাগছে না, একটু এই পেপারটা দেখেন। স্যার সাম আপ করার চেষ্টা করেছে। হলে গিয়ে দেখবেন একদম টোটালি নতুন মুখ, এবং মানে কেউ কাউকে হেল্প করার মানসিকতা নিয়ে যায় না।
আবার দেখবেন কিছু ক্যান্ডিডেট আপনার আশেপাশে বসে আছে, এমন একটা ভাব নিয়ে বসে আছে, আপনার কনফিডেন্স চরচর করে নিচে নেমে যাচ্ছে। কারণ ওনার ভাব দেখলে মনে হয় একজনের হইলে ওনার হওয়া উচিত। তখন আপনার চিন্তা হবে 3-4 মাস আসলে কি পড়াশোনা করলাম, 1 বছর ধরে কি পড়াশোনা করলাম, তাই না? ইনভিজিলেটর যদি 2 জন ভদ্র মহিলা পড়েন, 3 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিবে, তাই না? যদিও এর মধ্যে 50,000 ক্যান্ডিডেট 3টা কারণে পরীক্ষা দেয়। এক হলো বিশেষ পরীক্ষা দেওয়া দরকার, এই জন্য দিচ্ছি। এক ধরনের ক্যান্ডিডেট বিশেষ পরীক্ষা দিচ্ছে, তার মানে সে বিয়ের জন্য এলিজিবিলিটি অর্জনের জন্য পরীক্ষা দিচ্ছে। আর এক হচ্ছে, হ্যাঁ, রুরাল এরিয়ায় কিন্তু এত মানে কনসেপ্ট ক্লিয়ার নাই। রুরাল এরিয়ায় দেখবেন প্রিলিমিনারি পাস করেছে, যেটা আমরা দেখলাম যে একদম বাছাই পরীক্ষা বা বাদ দেওয়ার পরীক্ষা থেকে পাস করেছে সে। কিন্তু রুরালি আমরা ওই যে বৈদ্যুতিক গোলযোগের জন্য দুঃখিত, আবার ফিরে আসি। রুরাল এরিয়ায় যেটা হয়েছে যে প্রিলিমিনারি পাস করেছে, মসজিদে মিলাদ দিয়ে ফেলছে, ঠিক আছে? এখন বাছাই পরীক্ষাটি নিয়ে আমরা প্রাইমারিলি ভাববো, বাছাই পরীক্ষাটা যেন উত্তীর্ণ হওয়া যায়। কিন্তু আমরা আমাদের আউটলাইনে দেখিয়েছি প্রিলিমিনারির পরে রিটেনে আপনি 3 মাস সময় পাবেন অনলি, তাই না? 3 মাসে যেন রিটেনেও আপনি টিকে থাকেন, কারণ বাছাই পরীক্ষাটা আসলে পরীক্ষা না। গভর্নমেন্টের এত অপরচুনিটি নাই যে সবাইকে জব দিবে। হোয়ারাজ আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি, আমার মনে হয় অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে একটা ক্যান্ডিডেটকে যদি 6 মাসের ট্রেনিং দিয়ে যে কোনো ডেস্কে বসানো হয়, সে ওই কাজটা ভালো মতো করতে পারবে। কিন্তু তাহলে এত পরীক্ষা পদ্ধতি